আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান সুস্বাস্থ্য প্রতিদিনে। আজকের আমাদের আলোচনার বিষয় অনিয়মিত মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত পিরিয়ড। আমরা অনেকেই এই বিষয়টি নিয়ে অনেক ধরনের মিথ রয়েছে বা অনেকেই বলে থাকে যে এই অনিয়মিত পিরিয়ড স্বাভাবিক, আবার অনেকেই বলে যে এটা কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানব অনিয়মিত পিরিয়ডের কারণগুলো কি, জটিলতাগুলো কি এবং এর চিকিৎসা আমরা কীভাবে নিতে পারি। প্রতিটি সুস্থ নারীর জন্য এই বিষয়ের তথ্যগুলো জানাটা অত্যন্ত জরুরি। আজকের এই আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টর ইসমাত জাহান। আমরা স্বাগত জানাচ্ছি ডক্টরকে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত থাকার জন্য। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আসলে অনেকের অনেক ধরনেরই কথা রয়েছে, অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে। তো আপনি যদি একটু ছোট করে বলতেন যে আসলে অনিয়মিত পিরিয়ড বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে এই অনিয়মিত পিরিয়ড বা অনিয়মিত মাসিক এটা খুব কমন একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম। দেখা যায় যে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা 80% পেশেন্টই কিন্তু এই প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে। তো আসলে অনিয়মিত মাসিক বলতে আমরা কি বুঝি? সো এই অনিয়মিত জানতে হলে আগে আমাদের নিয়মিত মেনস্ট্রুয়াল সাইকেলটা সম্পর্কে জানতে হবে। যাদের মাসিক চক্রটা 21 থেকে 35 দিনের ভেতরে হয় সেটাকে আমরা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল বলি। তো অনেকে আমাদের কাছে আসে, দেখা যায় 35 দিন পার হয়ে যাচ্ছে, 2 থেকে 3 মাস পর পর কারো মাসিক হচ্ছে। আবার কেউ আমাদের কাছে এসে বলে যে তার একই মাসে 2 থেকে 3 বার পিরিয়ড হচ্ছে। সো এই সবগুলো প্রক্রিয়াকেই কিন্তু আমরা অনিয়মিত মাসিকের পর্যায়ে নিয়ে যাই। স্বাভাবিক মাসিকের বাইরে চলে গেলেই কিন্তু সেটা অনিয়মিত মাসিকের ভেতরে পড়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা যদি একটু বলি যে আমাদের আসলে মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা কত বয়স থেকে স্টার্ট হচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে যখন মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা স্টার্ট হচ্ছে তখন আবার একটা গ্যাপ পড়ে যাচ্ছে বা 6 মাস বা 1 বছর পরে সেই ঋতুচক্রটা আবার নতুন করে শুরু হচ্ছে। এই বিষয়টি কেন আসলে? হ্যাঁ, আসলে একটা মেয়ের মেনার্কি বা মাসিক প্রথম শুরু হয় কোন বয়স থেকে? সাধারণত এখন দেখা যায় যে 11 থেকে 14 বছরের ভেতরেই কিন্তু প্রথম মাসিক চক্রটা, যেটাকে আমরা মেনার্কি বলে থাকি, সেটা শুরু হয়ে থাকে। কিশোরী বয়সে শুরু হয়। এখন এই ফার্স্ট মাসিক যখন শুরু হয় সেটাকে দেখা যায় অনেক সময় আমাদের কাছে গার্জিয়ান নিয়ে আসে খুব অরিড হয়ে, যে তার মাসিক শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে 6 মাস গ্যাপ থাকছে, অনেকে দেখা যাচ্ছে আবার মাসে 2-3 বারও হয়ে যাচ্ছে। কিন্তু তখন আমরা ওদেরকে কাউন্সেলিং করি যে এই যে প্রথম মাসিকটা যেটা পিউবার্টি সময়ে হচ্ছে, সেই সময়ে দেখা যায় যে কিছু আমাদের ব্রেনে যে হাইপোথ্যালামাস আছে, পিটুইটারি এবং ওভারির যে এক্সিসটা থাকে যেটা মাসিক চক্রকে কন্ট্রোল করে, সেটা আসলে ইম্যাচিউর থাকে। এই ইম্যাচিউর থাকার জন্য অনেকের ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়। এটা কিন্তু নর্মাল, অ্যাবনর্মালিটির ভেতর যায় না। কিন্তু এটা এক পরিপক্ক হতে বা ম্যাচিউর হতে অ্যাটলিস্ট 2 বছর সময় লাগে। সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে কাউন্সেলিং। তাহলে আমরা বলতে পারি যে প্রথম 2 বছর এরকম ইরেগুলারিটি থাকতে পারে, এটাকে আমরা স্বাভাবিক বলে নিতে পারি। স্বাভাবিক বলে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা আসলে কতদিন পিরিয়ড থাকলে সেটাকে আমরা স্বাভাবিক বলবো, বা কতদিন হলে সেটাকে আমরা অস্বাভাবিক বলতে পারি? হ্যাঁ, এখন মেনস্ট্রুয়াল পিরিয়ডটা ম্যাক্সিমাম দেখা যায় যে 5 to 8 ডেজের ভেতরে যদি থাকে সেটাকে আমরা নর্মাল বলে থাকি। কারো যদি দেখা যায় 8 দিনের পরে গিয়েও পিরিয়ড পারসিস্ট করছে, তখন আমরা এটাকে অনিয়মিত মাসিকের ভিতর ফেলে দিই বা প্রলং মেনস্ট্রুয়েশন। নর্মাল আমাদেরকে আসলে জানতে হবে যে 5 to 8 ডেজের ভেতরে একটা পিরিয়ড শেষ হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়ার কথা। যদি এর থেকেও বেশি হয় তখন আমাদেরকে আসলে কজ খুঁজতে হবে কি কারণে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটার কারণে চলে যাচ্ছি। আমাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশনে তাহলে কারণগুলো কি হতে পারে? হ্যাঁ, তো ইরেগুলার মেনস্ট্রুয়েশনের সবচেয়ে কমন কারণ আসলে আমরা যেটা পাই যে হরমোনাল ইমব্যালেন্স, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা এখন কিনা খুবই কমন একটা প্রবলেম। কিছু থাইরয়েড অ্যাবনর্মালিটিস থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, প্রোল্যাকটিনের কিছু অ্যাবনর্মালিটি হয়। এই হরমোনাল ইমব্যালেন্সগুলোর কারণে দেখা যায় যে ওভুলেশন প্রক্রিয়াতে হ্যাম্পার হচ্ছে। নেক্সট আসি কিছু ড্রাগস, যেমন রিপ্রোডাক্টিভ এইজে আমরা জানি অনেকেই ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, কিন্তু সেটা যদি আসলে সঠিক নিয়মে না খেয়ে ইরেগুলারলি খায়, এটাও কিন্তু একটা অনিয়মিত মাসিকের কারণ হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে জরায়ু বা ইউটেরাসের কিছু অ্যাবনর্মালিটিস, যেমন ফাইব্রয়েড ইউটেরাস, জরায়ু বা সার্ভিক্সে যদি পলিপ থাকে,
বা এন্ডোমেট্রিওসিস এই ধরনের কোনো অ্যাবনর্মালিটিতেও অনিয়মিত মাসিক হতে পারে। আচ্ছা, স্পটিং বা হচ্ছে অল্প অল্প রক্তপাত যেটা, সেটা কি হচ্ছে আমরা অনিয়মিত মাসিকের মানে এটার কি কারণ হতে পারে? হ্যাঁ, স্পটিং আসলে আমাদের কাছে রোগীরা যখন আসে বলে যে তার পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরেও একটু একটু স্পটিং অনেকের হয়, আবার অনেকে বলে যে তার পিরিয়ড শুরু হওয়ার আগে অনেক দিন স্পটিং থাকে, দেন অ্যাকচুয়াল ব্লিডিংটা হয়। জি। তো এটাও কিন্তু স্বাভাবিক মাসিকের মধ্যে পড়ছে না। আমরা আগেই বললাম যে স্বাভাবিক মাসিকটা 8 দিন ম্যাক্সিমাম 8 ডেজের মধ্যে ভালো হয়ে যাবে। এরপরেও যদি স্পটিং থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কজ খুঁজতে হবে যে আসলে তার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা বা জ্বরের কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আপনি কজের মধ্যে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ বললেন, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথা যেটা বললেন। আমরা জানি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে হচ্ছে আমাদের পিরিয়ডের একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে এটার আসলে কারণগুলো কি হতে পারে? হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওডি যেটা এখন কিন্তু খুব কমন একটা প্রবলেম এবং ম্যাক্সিমাম রোগীরাই এই জিনিসটা জানে। জি। তো পিসিওডিতে দেখা যায় যে সবচেয়ে মেইন প্রবলেম যেটা হয় যে হরমোনাল ইমব্যালেন্স, এবং এখানে ইনসুলিন একটা বডিতে যে ইনসুলিন থাকে সেটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে, সেন্সিটিভিটি থাকে না। এছাড়া পুরুষ হরমোন যেটা সেটার আধিক্যতা মেয়েদের বডিতে বেড়ে যায়, আচ্ছা। অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যায়। এছাড়া দেখা যায় যে এই যে পলিসিস্টিক ওভারি নিয়ে যারা আসে তাদের দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টই আমাদের কাছে খুব ওবেজ পেশেন্ট থাকে বা স্থূলতা নিয়ে আসে, তাদের ক্ষেত্রেও হরমোনাল ইমব্যালেন্সের কারণে দেখা যায় যে এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সেটার সাথে ওবেসিটির একটা রিলেশন আছে। অনিয়মিত মাসিক এক্ষেত্রে প্যাটার্নটা কেমন হয়, এক্ষেত্রে রোগীরা আমাদেরকে বলে যে তার 2 to 3 মান্থস পিরিয়ড বন্ধ, এরপরে আবার তার পিরিয়ড শুরু হচ্ছে এবং একটা লম্বা সময় যাবত তার পিরিয়ডটা চলতে থাকছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে দেখা যায় যে প্রতি মাসে মেয়েদের যে ওভুলেশন হয় সেটা হ্যাম্পার হচ্ছে, ওভুলেশন হয়। আচ্ছা, আমাদের যে রেগুলার যে ফুড হ্যাবিটগুলো বা আমাদের যে লাইফস্টাইল, এটা অনেকটা প্রভাব ফেলছে এই অবশ্যই। এখানে সবচেয়ে মোস্ট কমন কজই হচ্ছে দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, সিডেন্টারি লাইফস্টাইল, কোনো অ্যাক্টিভিটিস ইদানিং দেখা যায় যে বাচ্চারা অ্যাক্টিভিটিসই করে না, দেন হচ্ছে ফুড হ্যাবিট, এগুলোতে বড় একটা প্রভাব পড়ছে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ইনক্রিজ করার জন্য। এটা কি আমাদের কোনো বয়স রেঞ্জ আছে যে এই বয়সে এটা হচ্ছে বেশি বা এটা কম? আসলে এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা কিন্তু একেবারেই অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে শুরু হতে পারে। প্রথম মাসিক চক্র যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে শুরু করে একেবারে এটা মেনোপজ বা মাসিক বন্ধের আগ পর্যন্ত হতে পারে, মানে পুরা একটা মেয়ের পুরা এটা নির্দিষ্ট কোনো পিরিয়ড নেই, নির্দিষ্ট কোনো যে কোনো সময় যে কোনো এইজেই হতে পারে। তবে মোস্ট কমন যেটা আমরা দেখি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডেই ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে এ ধরনের প্রবলেম নিয়ে আসে, আর রিপ্রোডাক্টিভ পিরিয়ডেও অনেক পেশেন্ট আসে যারা কিনা বন্ধ্যাত্বে ভোগে, ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে আসে, তাদের ক্ষেত্রেও কারণ খুঁজতে দিয়ে দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে সে ভুগছে। এটা কিভাবে আইডেন্টিফাই করব যে হচ্ছে যাদের রেগুলার অনিয়মিত পিরিয়ড হচ্ছে বা নাকি এটা হচ্ছে আমাদের পিসিওডির জন্য হচ্ছে, এটা কিভাবে হচ্ছে আমাদের মানে সবাই আইডেন্টিফাই করতে পারবে নিজ থেকে? পিসিওডি আইডেন্টিফাই করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এটা রটোড্রাম ক্রাইটেরিয়া বলা হয়। এখানে প্রথম যেটা আমরা সিমটম হিস্ট্রি নিয়ে দেখি, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, মানে ও 2 to 3 মান্থস ইন্টারভ্যাল প্যাটার্নটা চেঞ্জ হবে, মানে ও 2 to 3 মান্থস পিরিয়ড অফ থাকবে, দেন প্রলং মেনস্ট্রুয়েশন 2 থেকে 3 মাস অফ থাকছে, দেন যখন পিরিয়ড শুরু হবে তখন দেখা যাচ্ছে 10-12 দিন ইভেন 1 মাসও চলতে থাকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার ওভুলেশন হচ্ছে না প্রতি মাসে, অ্যানোভুলেশন, প্রতি মাসে যে ডিম্বাণুটা বড় হচ্ছে এটা তার হচ্ছে না, অ্যানোভুলেশন হচ্ছে। তার বডিতে অ্যান্ড্রোজেন যে হরমোনটা, হাইপার অ্যান্ড্রোজেনিজমের ফিচারগুলো থাকবে, যেমন ওবেসিটি, হার্সুটিজম মানে অতিরিক্ত অবাঞ্ছিত লোম তৈরি হওয়া, ফেসে বডির অন্য জায়গায় অবাঞ্ছিত লোম তৈরি হওয়া, এছাড়া একনি, ফেসে অনেক একনি তৈরি হয় যেগুলো কিনা হাইপার অ্যান্ড্রোজেনিজমের ফিচার। এছাড়া ঘাড়ের পিছনে কালো দাগ হয়ে যায়, এগুলো হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজমের আমরা যদি হচ্ছে দেখতে পাই তাহলে আমরা ধরতে পারি যে হয়তো এটা এই ধরনের মানে পিসিওডির জন্য হচ্ছে। আবার আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, আল্ট্রাসোনোগ্রাফিতেও অনেক সময় আমরা দেখি পলিসিস্টিক ওভারি। হ্যাঁ, এখন এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম এর মধ্যে যে কোনো দুইটা থাকলেই আমরা তাকে পিসিওডির তে ফেলে দিতে পারি। এই ধরনের রোগী যখন আপনাদের কাছে আসে তখন এইটা কি কোনো ওষুধের মাধ্যমে ঠিক করতে হয় নাকি আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে হচ্ছে এটা রিকভারি সম্ভব?
হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন। কারণ পিসিওডি অনেক রোগী আমরা পাই যে আমাদের কাছে আসে অনেক দিন যাবত ট্রিটমেন্ট পাচ্ছে, বাট কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আসলে এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটার আমি যেটা বলেছিলাম মেইন সমস্যা যেগুলো, এটার জন্য এক নাম্বার ট্রিটমেন্টই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এখন লাইফস্টাইল মডিফিকেশনের ভেতরে এই প্রথম ধাপই লাইফস্টাইল মডিফিকেশন। তাকে ওয়েট রিডাকশন করতে হবে, রেগুলার এক্সারসাইজ, ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, ফ্রাইড ফুড অ্যাভয়েড করতে হবে, তাকে রেগুলার একটা রুটিন লাইফ মেনটেন করতে হবে। ম্যাক্সিমাম এই ধরনের আমরা অ্যাডভাইস দিয়ে তাকে কাউন্সিলিং করেই দেখা যায় যে 70% মিনিস্ট্রুয়াল ইরেগুলারিটিটা নরমাল হয়ে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েট রিডাকশন। ওয়েট রিডাকশন পাশাপাশি হচ্ছে আমাদের হয়তো কিছু ওষুধও হয়তো খেতে হচ্ছে। পাশাপাশি কিছু দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্টই খুব ওবেজ থাকে, তাদের দেখা যায় যে বডিতে যে ইনসুলিন হরমোনটা আছে সেটা কিন্তু সেনসিটিভিটিটা কমে যায়। এটার কারণে ওয়েট রিডাকশনের পাশাপাশি আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি তার এই ইনসুলিন সেনসিটিভিটি বাড়ানোর জন্য। এছাড়া অনেকের দেখা যায় যে পিরিয়ডটা ইরেগুলার, সেই পিরিয়ডটা রেগুলার করার জন্য কিছু মেডিকেশন দিয়ে থাকি। আচ্ছা, আপনি কারণগুলোর মধ্যে বললেন থাইরয়েড হরমোনের কথা এবং প্রোল্যাকটিন হরমোনের কথা। আসলে এটা কিভাবে হচ্ছে প্রভাব ফেলছে অনিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে এবং এর লক্ষণগুলো কি হতে পারে? আচ্ছা, থাইরয়েড অ্যাবনর্মালিটি এবং প্রোল্যাকটিন যে হরমোনটা আছে, এই হরমোনাল ইমব্যালেন্স এটা খুব কমন একটা প্রবলেম, যে যাদের দেখা যায় যে হাইপোথাইরয়েডিজম থাকে এবং হাইপারথাইরয়েডিজম থাকে তাদের ক্ষেত্রে ওভুলেশনটা হ্যাম্পার হয়। আচ্ছা, সো এই ওভুলেশন হ্যাম্পার হওয়ার জন্যই দেখা যায় যে কারো দেখা যায় যে মাসে 2-3 মাস পর হচ্ছে, কারো মাসে 2-3 বার হয়ে যাচ্ছে এই প্রবলেম। তখন এই ধরনের কিভাবে ট্রিটমেন্টটা দিয়ে থাকেন আপনারা? আচ্ছা, এই ক্ষেত্রে অবশ্যই ফার্স্টে আমরা ওদেরকে ডিটেকশন করি যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে, মেডিকেশন দিয়ে আমরা থাইরয়েডের জন্য কোনো অ্যাবনর্মালিটি থাকে সেক্ষেত্রে আমরা মেডিকেশন দিয়ে থাইরয়েড হরমোন অ্যাবনর্মালিটি কারেকশন করি, বা প্রোল্যাকটিনের যদি প্রবলেম থাকে, হাইপার প্রোল্যাকটিনেমিয়া যদি থাকে সেক্ষেত্রেও আমরা মেডিকেশনের মাধ্যমে কারেকশন করে থাকি। আচ্ছা, আমার বর্তমানে হচ্ছে সবাই মানে কাজের জন্য বলেন বা হচ্ছে আমাদের জীবনযাত্রার জন্য অনেক স্ট্রেসফুল একটা লাইফ লিড করে। স্ট্রেস বা ঘুম কম হওয়া, এটা কতটা প্রভাব ফেলছে অনিয়মিত পিরিয়ডের উপরে? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইদানিং যে এত স্ট্রেসফুল লাইফ দেখা যাচ্ছে যে পেশেন্টদেরকে আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে সারা রাত ঘুমাচ্ছে না, ঘুমের প্যাটার্নই চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের, সারা রাত ঘুমাচ্ছে না, ডে টাইম ঘুমাচ্ছে, আবার দেখা যায় যে অনেক স্ট্রেসফুল লাইফ। এই প্রবলেমগুলোর জন্য দেখা যায় কি ওভুলেশন হ্যাম্পার হচ্ছে। হাইপোথ্যালামো পিটিউটারি ওভারিয়ান যে এক্সিসটা আছে সেখানে অ্যাবনর্মালিটি ডেভেলপ করছে। তো একটা মেয়ের যখন এই কিছু স্ট্রেস হরমোন আছে সেগুলো রিলিজ হচ্ছে, এগুলো সবকিছুই কিন্তু ওভুলেশনে বাধা দেয়। তখন ওভুলেশন প্রক্রিয়াতে যখন বাধাপ্রাপ্ত হবে তখন মাসিক অনিয়মিত হয়ে যায়। আচ্ছা, অনিয়মিত মাসিক কি আমাদের বন্ধ্যাত্বের কোনো কারণ হতে পারে? হ্যাঁ, এটা খুব ভালো একটা কোশ্চেন, কারণ যেহেতু আমি বন্ধ্যাত্ব নিয়ে প্র্যাকটিস করছি, দেখা যায় যে আমাদের কাছে মানে মোস্ট অফ দ্য 70-80% বন্ধ্যাত্ব রোগীদের দেখা যায় যে এই অনিয়মিত মাসিক নিয়ে আসছে। হ্যাঁ, কারণ খুঁজতে গিয়ে দেখা যায় যে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওডি। কারণ দেখা যায় যে ওর এই 2 থেকে 3 মাস পিরিয়ড অফ থাকছে, তারপরে পিরিয়ড আবার মেডিসিন দিলে হচ্ছে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা কারণ খুঁজতে গিয়ে দেখি যে তার ওভুলেশনই হয় না। আমরা আলট্রাসোনোগ্রাফি করেও দেখি তার ফলিকুলার সাইজগুলো খুব ছোট থাকে। সো এই অনিয়মিত মাসিকের সাথে বন্ধ্যাত্বের আমরা যদি যোগসূত্র করতে চাই, এখানে এক নাম্বার হচ্ছে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এছাড়াও আরও কিছু যেমন জরায়ুর কিছু অ্যাবনর্মালিটির কারণেও বন্ধ্যাত্ব হতে পারে, যেমন ফাইব্রয়েড ইউটেরাস বা পলিপ যদি থাকে সেক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, ওসিপি বা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ যে পিলটা, এটা কতটুকু প্রভাব ফেলছে আমাদের অনিয়মিত পিরিয়ডের উপরে, আর এটা আসলে কিভাবে খেলে বা কিভাবে এটা ব্যবহার করলে আমাদের এই পিরিয়ডের কোনো হ্যাম্পার হবে না? ওকে, ওসিপি আমরা জানি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা বাজারে অনেক অ্যাভেলেবল মেডিসিন আছে। দেখা যায় যে পেশেন্টরা জন্ম নিয়ন্ত্রণের জন্য তারা রেগুলার পিল না খেয়ে ম্যাক্সিমাম কি করে ইমার্জেন্সি পিল খায়। তারা আসলে রেগুলার যে নিয়মটা সেটা জানে না। আচ্ছা, সো হাজবেন্ডের সাথে থাকবে এর আগে তার ইমার্জেন্সি পিল খেয়ে নেয় বা তারপরে ইমার্জেন্সি পিল খায়। সো এটা তার ইমার্জেন্সি পিল বারবার খেলে মাসিক অনিয়মিত হয়ে যাবে, উইথড্রল ব্লিডিং বারবার হবে, এটা একটা কারণ।
আরেকটা হচ্ছে পিল খাচ্ছে তারা, বাট রেগুলারিটি মেনটেন করছে না। যেমন আজকে খাচ্ছে, পরের দিন ভুলে যাচ্ছে, আবার 2-1 দিন বাদ দিয়ে গ্যাপ দিয়ে খাচ্ছে। সো যখনই একটা পিল যদি রেগুলার মেনটেন করে না খাওয়া হয়, তখনই উইথড্রল ব্লিডিং হবে, অনিয়মিত মাসিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনি বলছেন যে আমাদের তাহলে রেগুলার বেসিসে যেই ওসিপি যেগুলো আছে সেগুলো দিলে মাসিকটা নিয়মিত এখন আমরা কিন্তু যে অনিয়মিত মাসিক যাদের হয় তাদের কিন্তু ট্রিটমেন্ট পারপাসেও আমরা পিল দিয়ে থাকি। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের নিয়মটা আমরা পেশেন্টকে বলে দিই যে কিভাবে খেতে হবে। কোনো দিন মানে গ্যাপ দেওয়া যাবে না, প্রতিদিন একটা ফিক্সড টাইমে তাকে পিল খেতে হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টদের কি এই ওসিপিটা দেয়া যায় তাদের মাসিকটাকে রেগুলার করার জন্য? হ্যাঁ, এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আমি বলেছি আগেই যে বিভিন্ন এইজে হতে পারে। যেমন কারো যদি রিপ্রোডাক্টিভ এইজে হয় এবং সে যদি এখন প্রেগন্যান্সি নিতে চাচ্ছে না, সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, তখন কিন্তু আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে থাকি। সেই ক্ষেত্রে 2টা কাজ হবে, একটা হচ্ছে পিরিয়ডটা রেগুলার হবে এবং সাথে তার এটা জন্ম নিয়ন্ত্রণ হিসেবেও কাজ করবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া বা হচ্ছে অতিরিক্ত কমে যাওয়া, এটা কিভাবে হচ্ছে মাসিকের উপরে প্রভাব ফেলছে? হ্যাঁ, এটাও খুব ভালো একটা কোশ্চেন, কারণ অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এবং কমে যাওয়া দুটাই অনিয়মিত মাসিকের কারণ। কারণ অতিরিক্ত ওজন যখন বেড়ে যায়, বডিতে ফ্যাট সেল বেড়ে যায়, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করলে আলটিমেটলি ওভুলেশন হয় না। আর অতিরিক্ত ওজন যদি কমে যায়, সেক্ষেত্রে বডিতে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে যেমন অনেক ক্র্যাশ ডায়েট কেউ করলো, স্ট্রেসে থাকলো, সে লাইফস্টাইল ঠিক মতো মেনটেন করছে না, আন্ডার নিউট্রিশন, সেক্ষেত্রে অতিরিক্ত ওজন কমে গেলেও পিরিয়ডটা খুব স্ক্যান্টি, অল্প অল্প হয়, বন্ধ থাকে, এ ধরনের প্রবলেম হয়। আচ্ছা, অতিরিক্ত ব্যায়াম করা এটাও কি হচ্ছে প্রভাব ফেলছে অনিয়মিত পিরিয়ডের উপরে? না, এক্সারসাইজ একটা আমরা তো এক্সারসাইজ করতেই বলি, বাট কোনো কিছুই তো এক্সেস ভালো না। অফকোর্স একটা আমরা বলি যে অ্যাটলিস্ট এভরিডে 30 মিনিট এক্সারসাইজ করতে। জি। আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা কিছু এক্সারসাইজ স্পেসিফিকভাবে বলে দেই, যেমন অ্যারোবিক এক্সারসাইজ, যোগা, সাইক্লিং, স্কিপিং, এই ধরনের এক্সারসাইজগুলো তাদের জন্য খুব ভালো। তবে এটা অবশ্যই এক্সেসিভ না, তাকে এভরিডে 30 to 40 মিনিটস তাকে আমরা এক্সারসাইজ করতে বলি। আচ্ছা, স্মোকিং করা অথবা হচ্ছে এক্সেস অ্যালকোহল বা ক্যাফেইন ইনটেকের কারণে এটা কিভাবে হচ্ছে আমাদের মানে পিরিয়ডের হরমোনের প্রভাব ফেলছে? অতিরিক্ত স্মোকিং, অ্যালকোহল, যে কোনো অ্যাডিকশনই এটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্স করছে। কারণ কি, যখন অতিরিক্ত স্মোকিং, ক্যাফেইন, এগুলোও কিন্তু আলটিমেটলি বডির যে মেকানিজমটা থাকে, যে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস, এখানে অ্যাবনর্মালিটি হয়, আলটিমেটলি ওভুলেশন হ্যাম্পার হবে, অনিয়মিত মাসিক হবে। আচ্ছা, দীর্ঘদিন মানে অনেক দিন ধরে যদি পিরিয়ড অফ থাকে, সেটা কি স্বাস্থ্য ঝুঁকি হতে পারে অনেক বেশি? হ্যাঁ, যেমন অনেক দিন, যেমন আমাদের কাছে যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের পেশেন্টগুলো আসে, অনেকেই বলে যে তার 6 মাস যাবত পিরিয়ড হচ্ছে না। আচ্ছা। তারপর অনেকে বলে 1 বছর টানা পিরিয়ড হচ্ছে না। হ্যাঁ, যখনই পিরিয়ড অফ থাকে তখন হয় কি, যে জ্বরের ভেতরে যে এন্ডোমেট্রিয়ামটা থাকে সেটা কন্টিনিউয়াস প্রলিফারেশন হতে থাকে। প্রলিফারেশন হয়ে এটা থিকনেস বেড়ে যায়। আমরা এটাকে এন্ডোমেট্রিয়াল থিকনেস বলি। সো যখন একটা মেয়ের এরকম 6 মাস বা 1 বছর, এরকম 6 মাসের বেশি যদি বন্ধ থাকে, তখন এন্ডোমেট্রিয়াল থিকনেসটা অনেক বেড়ে যায়। তখন এটা দেখা যায় যখন পিরিয়ড শুরু হয় তখন হেভি ব্লিডিং হয়। আবার দেখা যায় যে এটা পরবর্তীতে জরায়ুর ক্যান্সারেরও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, যা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আফটার ডেলিভারি হচ্ছে নরমালি কতদিন পরে হচ্ছে পিরিয়ড হওয়ার নরমাল রেগুলার সাইকেলটা কবে? আচ্ছা, ডেলিভারির পরে 40 ডেজ বা 1.5 মাস, সেক্ষেত্রে নরমালি ওভুলেশনটা স্টপ থাকে, ওভুলেশন বন্ধ থাকে। সো 1.5 মাস বা 40 ডেজ দেখা যায় যে ডেলিভারির পরে যেই লোকিয়াল ডিসচার্জ বলি সেটা থাকে। এরপরে 40 ডেজ পর থেকে কিন্তু আবার ওভুলেশন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করবে, এটা ভ্যারি করে। অনেক এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করালে দেখা যায় ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া থাকে, অনেকের দেখা যায় 6 মাস 1 বছরও পিরিয়ড বন্ধ থাকতে পারে, আবার অনেকের 40 ডেজ পর থেকেই তার নরমাল মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যেতে পারে। এই যে দীর্ঘদিন বন্ধ আছে 6 মাস 1 বছর, এটা কি শরীরের উপর কোনো ধরনের কোনো প্রভাব ফেলছে?
না, এটা আসলে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া আমরা বলে থাকি। এক্ষেত্রে শরীরের ওপর ওরকম প্রভাব ফেলছে না, তবে দেখা যায় কি যে পিরিয়ড অফ থাকলেও তার ওভুলেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এজন্য পেশেন্ট কিন্তু অনেক সময় যদি সতর্ক না থাকে বা কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি না নেয়, সেই পেশেন্ট কিন্তু আবার কনসিভ করে যেতে পারে। আচ্ছা, এই বন্ধ পিরিয়ড বন্ধ থাকা অবস্থায় তার আবার বেবি কনসিভ করার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে সে যদি তার মাসিক বন্ধ আছে বাট তার ওভুলেশন প্রক্রিয়া অলরেডি স্টার্টেড, তার ওভুলেশন হচ্ছে বাট ডিউ টু ল্যাকটেশন পেশেন্টের মিনিস্ট্রেশন হচ্ছে না। এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট মানে অনেক দিন ধরে যদি বন্ধ থাকে আফটার ডেলিভারি, তখন আমরা ডেলিভারির পরে 1.5 মাস পর থেকেই কিন্তু আমরা অ্যাডভাইস দেই একটা কন্ট্রাসেপশন মেথড নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, এটা ডিপেন্ড করবে পেশেন্ট কোনটা নিতে চায়। আইদার লং টার্ম মেথড দিতে পারি অথবা শর্ট টার্ম মেথড দিতে পারি। যেমন প্রথম 6 মাস বাচ্চা ব্রেস্ট ফিডিং করায়, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করার টাইমটা আমরা শুধুমাত্র প্রজেস্টেরন অনলি পিল দিয়ে থাকি। 6 মাস পর থেকে আমরা কম্বাইন্ড পিলে চলে যাই। মানে এটা কি ভ্যারি করে যে নর্মাল ডেলিভারি পরে বা সিজারিয়ান ডেলিভারি পরে কি পিরিয়ডের কোনো কিছু ভ্যারি করে? না, এটা ডেলিভারির উপর ডিপেন্ড করে না। আইদার এটা নর্মাল ডেলিভারি অথবা সি সেকশন, যে কোনোটাই হতে পারে। এক্ষেত্রে ভ্যারিয়েশন আফটার মানে ইমিডিয়েট আফটার ডেলিভারি তখন তো হচ্ছে পিরিয়ড হচ্ছে। ইমিডিয়েট আফটার ডেলিভারি যেটা, এটা অ্যাকচুয়ালি পিরিয়ড না, এটাকে লোকিয়া বলা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সো ইমিডিয়েট আফটার ডেলিভারি যেটা হয়, ব্লিডিং হচ্ছে ডেলিভারির পরে, সেটা আলটিমেটলি দেখা যায় যে পারসিস্ট করতে পারে ম্যাক্সিমাম 40 ডেজ। প্রথম 7 ডেজ দেখা যায় লোকিয়াটা রেড কালার থাকে, তারপরে আস্তে আস্তে এটা ইয়েলোইশ হয়ে যায়, তারপরে পিঙ্কিশ হোয়াইট এরকম হয়। সো এটাকে আমরা পুরো 40 ডেজে যেটা হয় সেটাকে আমরা লোকিয়াল ডিসচার্জ বলা হয়। অনিয়মিত পিরিয়ড নিয়ে যখন হচ্ছে কোনো রোগী আপনাদের কাছে এসে থাকেন, তখন আপনারা আসলে প্রথমেই তাকে কি ধরনের ইনভেস্টিগেশন দিয়ে থাকেন? কোনো আলট্রাসোনোগ্রাম অথবা কোনো ব্লাড এক্সামিনেশন? আচ্ছা, অনিয়মিত পিরিয়ড নিয়ে আসলেই আমরা আসলে কারণ খোঁজার জন্য দেখি তার কি কারণে হচ্ছে। প্রথমে আমরা কিন্তু কিছু হরমোনাল টেস্ট দিয়ে থাকি, যেটা আগেই আলোচনা করলাম যে মানে থাইরয়েড অ্যাবনর্মালিটিতে হতে পারে, প্রোল্যাকটিন অ্যাবনর্মালিটিতে হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা কিছু হরমোনাল ইনভেস্টিগেশন দেই। এছাড়া আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি তার কোনো জরায়ুতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, যেমন বললাম ফাইব্রয়েড থাকতে পারে বা পলিপ, অ্যাডিনোমায়োসিস, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা দেখি। এছাড়া অনেক সময় দেখা যায় কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি থাকতে পারে, তার সেই ক্ষেত্রে আমরা তার কোয়াগুলেশন প্রোফাইলও করে থাকি। আচ্ছা, কোন পরিস্থিতিতে একজন বুঝবেন যে তার পিরিয়ড যদি অফ থাকে, প্রেগনেন্সির একটা যদি চান্সেস থাকে, তাহলে হচ্ছে নর্মাল আমাদের যে সাইকেলটা, তো সেটা কতদিন ওভার হয়ে গেলে সে বুঝতে পারবে বা যে প্রেগনেন্সির কোনো কিছু হতে পারে, তখন সে ডক্টরের শরণাপন্ন হবে বা টেস্ট করবে, সেটা কিরকম টাইমিং হতে পারে বা কিভাবে সে বুঝতে পারবে? আচ্ছা, এখন রিপ্রোডাক্টিভ এইজে আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে যে তার পিরিয়ডটা অফ আছে, আমরা কিন্তু ফার্স্টেই তার প্রেগনেন্সি টেস্ট করে নেই। যেমন তার পিরিয়ডটা মিস পিরিয়ড হয়েছে, 1 মাস পার হয়ে গেলেই কিন্তু আমরা তার প্রেগনেন্সি টেস্টটা ফার্স্টেই করে নেই। কারণ দেখা যায় যে এই প্রেগনেন্সি পিরিয়ড পেশেন্টের ইরেগুলার সাইকেল, অনিয়মিত মাসিক, সে আসলে আইডেন্টিফাই করতে পারে না যে সে কনসিভ হয়েছে। তো ফার্স্টেই আমরা তাকে প্রেগনেন্সি টেস্ট করে নিই প্রেগনেন্ট কিনা, দেন আমরা অন্যান্য টেস্টে যাই। সো রিপ্রোডাক্টিভ এইজে যে কোনো ফিমেলকে আমরা অ্যাডভাইস দিই যে পিরিয়ড অফ থাকলে অবশ্যই আগে আপনি বাসায়ও অ্যাটলিস্ট কিট টেস্ট করতে পারেন, ইউরিনারি কিট টেস্ট। আর নর্মাল যে ডিউ ডেট থাকে নেক্সট পিরিয়ডের, সেই ডেটটা কতদিন হচ্ছে ওভার হয়ে গেলে হচ্ছে এই টেস্টটা সে নিজেই বাসা থেকে করতে পারবে? হ্যাঁ, ডিউ ডেট ওভার হওয়ার পরেই এটা পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, এটা কতদিন হতে পারে এই টাইমটা? মানে অ্যাকচুয়ালি পেশেন্টরা দেখা যায় যে আমরা বলি যে পিরিয়ড মিস হওয়ার 7 দিনের মধ্যে করার জন্য, 7 দিনের মধ্যে করার জন্য, যেটা ইউরিন কিট টেস্টে চলে আসে। কিন্তু ব্লাডের যে টেস্টটা আমরা কনফার্মেশন হই বিটা এসসিজি দিয়ে, সেটা কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগেই আমরা ডিটেকশন করতে পারি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে আজকে অনিয়মিত পিরিয়ড নিয়ে হচ্ছে অনেক ইনফরমেশন আমরা পেয়েছি। আমরা আমাদের প্রোগ্রামের প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি একদম হচ্ছে লাস্ট একটা প্রশ্ন দিয়ে হচ্ছে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই অনিয়মিত পিরিয়ড থেকে বের হতে পারি, জাস্ট ছোট করে যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে আমাদেরকে সচেতন হতে হবে। অনিয়মিত মাসিক নিয়ে যারা আসছে আমাদের কাছে, তাদেরকে ফার্স্টে আমরা বলি যে মেডিসিন ইজ নট দ্য ফার্স্ট ট্রিটমেন্ট ইজ লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে,
ওয়েট যাদের এক্সেসিভ ওয়েট থাকে তাদেরকে আমরা বলি ওয়েট রিডাকশন করার জন্য। দেখা যায় বডি ওয়েট 5% কেউ যদি রিডাকশন করে 5 to 10%, সেক্ষেত্রে অনেক মিনস্ট্রুয়াল ইরেগুলারিটি রেগুলার হয়ে যায়। আর যাদের দেখা যায় যে ওজন খুব আন্ডার ওয়েট থাকে তাদেরকে আমরা ওয়েট গেইনিং এক্সারসাইজ, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজের কথা বলে থাকি। আর হচ্ছে যেটা বলে থাকি যে স্ট্রেস রিলিফ, রেগুলার অ্যারোবিক এক্সারসাইজ, ইয়োগা, স্কিপিং, সাইক্লিং, এ ধরনের এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস রেগুলার করার জন্য। কারণ আমরা জানি যে আসলে মেইন লাইফস্টাইল মডিফিকেশন বাই ডায়েট, এক্সারসাইজ অ্যান্ড ফুড, এগুলোর মাধ্যমে আমরা যদি নিজেকে সচেতন রাখি, স্বাস্থ্য সচেতনতা হই, নিজের ওয়েট রিডাকশন করি, এক্ষেত্রে অনেক মেডিসিন ছাড়াই অনিয়মিত মাসিক নিয়মিত করা আসলে সম্ভব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর সুন্দর তথ্য দিয়ে আমাদের দর্শক আশা করি অনেক হেল্পফুল হবে এই তথ্য থেকে। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে থাকার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। আর চ্যানেল 24-কে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ আমাদের একদমই আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকে যে ইনফরমেশন আমরা দিয়েছি অনিয়মিত পিরিয়ড নিয়ে সবাই অনেক উপকৃত হবেন। তবে মনে রাখবেন, অনিয়মিত পিরিয়ড কিন্তু সাধারণ কারণেও হতে পারে বা হরমোনাল কারণেও হতে পারে, আবার অনেক বড় সমস্যার কারণেও হতে পারে। তাই অবশ্যই এটা দীর্ঘদিন হলে আপনার দেরি করবেন না, অবশ্যই বিশেষজ্ঞের কাছে সময় মতো চলে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সামনের সপ্তাহে আবারও চলে আসবো নতুন একটি এপিসোড নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।